আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসীর, বাংলাদেশের ভিতরে ঢাকা শহর 64টা জেলার মানুষদেরকে ও বাংলাদেশের বাহিরে বিদেশি প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিকভাবে একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা। আজ আপনাদের সামনে আমি আসতে কিছু কথা বলবো এবং আমরা যে ন্যায়ের পথকে থাকবো এবং সত্যের পথে থাকবো, একজন ভালো মানুষের যে গুণাবলীর যে কি দরকার সেটি এখন আমাদের দরকার। গতকালকে আমি বেশ কিছু ভিডিও ছেড়েছি এবং আমার ইউটিউব চ্যানেল SP সাগর 9192 সবাইকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা দেখছেন প্লাস সাড়া দিচ্ছেন। আমি এবারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি অ্যানিমেশন ভিডিও এবং কোয়ান্টামের কিছু ভিডিও প্রকাশ করেছি, প্লাস সত্যটাকে আরও যাচাই করবার জন্য, সত্যটাকে তুলে ধরবার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি। সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সত্য এবং ন্যায়ের পথে থেকে সুন্দরভাবে ইউটিউব চ্যানেলটি পরিচালিত করতে পারি, প্লাস আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্য এবং ন্যায়ের পথে থেকে আসল তথ্য যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, তার জন্যই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি যেটা বলতে চাই সবসময়, ভালো মানুষের যে গুণাবলী কি দরকার, আমাদের যে গুণাবলীর কতটা দরকার সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আজকে। এই জন্যই কারণ কোয়ান্টামেরও একটি ডায়লগ আছে, ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ না হলে ভালো দেশ যেমন হবে না, ভালো দেশ না হলে স্বর্গভূমি হয়। আর সবচেয়ে বেশি হচ্ছে সমাজে দুটি শ্রেণীর লোক বাস করে, একটি মধ্যবর্তী ফ্যামিলি শিক্ষিত যারা সব সময় ভালো কাজ করতে চায় এবং ভালো কিছু করতে চায়, আর যারা নিম্ন শ্রেণী অশিক্ষিত তারা কিন্তু সবসময় খারাপ চিন্তাটা করে, খারাপ কাজটা করে বা নেগেটিভ চিন্তা করে। যেমন রিক্সাওয়ালারা, চায়ের দোকানদাররা। এবং একটি চায়ের দোকানে যদি আপনি বসেন তাহলে সবচেয়ে নেগেটিভ ধরনের একটি আলোচনা করেন, সবচেয়ে বেশি নেগেটিভ আলোচনা হয় কি বিষয়, এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে দৃষ্টিগোচর। যেমন বাংলাদেশের ড্রাইভাররা, যে শ্রেণীর ড্রাইভারই হোক তারাও কিন্তু নেগেটিভ চিন্তা করে। তারপর বাস ড্রাইভার, হেল্পার, এরাও কিন্তু নেগেটিভ চিন্তা করে। ভালো মানুষের যে গুণাবলীটা যে কতখানি উপকার, আর স্রষ্টার সন্তুষ্টিতে যদি কাজ করা যায়, আর ফজরের নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে স্রষ্টার সন্তুষ্টিতে কাজ করলে আল্লাহ তাআলাই আপনাকে রহমত করবে। কিন্তু নিম্ন শ্রেণীর লোকজন এই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে, যেমন অটো রিক্সার ড্রাইভাররা, রিক্সাওয়ালার ড্রাইভাররা, বাস প্রাইভেট কারের ড্রাইভাররা, এরা কিন্তু নেগেটিভ চিন্তা করতেছে, তারা পজিটিভ চিন্তা করে না বা পজিটিভ ভাবনার মধ্যে যায় না। আমাদের কিছু রাজনীতিক নেতাকর্মীরা আছে যারা পজিটিভ চিন্তা কখনোই করে না। পজিটিভ দিক থেকে দেশকে কীভাবে সমৃদ্ধিশালী করা যাবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এদিকে অলরেডি ভারতের সাথে বাংলাদেশের একটি দুই সরকারের মধ্যে সদস্য যে ভারতের ভিতর দিক দিয়ে রেলপথ চালুর পারমিশন দিবে ভারতকে, কিন্তু এটাও কিন্তু একটা নেগেটিভ সাইডে আমি নাই যাই, কিন্তু এটা কি আমাদের বাংলাদেশের জন্য কি ভালো হবে? কখনোই এটা বাংলাদেশের জন্য ভালো হবে না। কেন বাংলাদেশের জন্য ভালো হবে? কারণ ভারত কিন্তু বাংলাদেশকে দখল নেবার জন্যই চেষ্টা করতেছে, শুধু ট্রানজিট না। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু আমরা ভারতের সহজে যেতে পারি না, আমাদের বাংলাদেশের মানুষকে মেরে ফেলে ভারতের সৈন্যদের দিয়ে, কিন্তু বাংলাদেশের আমাদের লোকজন আমরা ভারতকে যথেষ্ট সুবিধা দেয়। প্রতিবেশী দেশকে আমরা সুবিধা দিব ভালো কথা, কিন্তু আমাদেরও তো সুবিধা পাওয়ার অধিকার আছে। এ বিষয়টা খেয়াল রাখা উচিত রাজনীতির নেতাকর্মীদের, প্লাস সরকারি কর্মচারী যারা আছে, তারপর মন্ত্রী, মিনিস্টার, MP, সবাইকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশকে ভালোবাসুন, দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করুন। যেমন বাংলাদেশ ক্রিকেট টিম গতকালকে কী খেলছে, সেমিফাইনাল থেকে হাতছাড়া হয়ে গেল, আফগানিস্তানের মতন দলের সাথে হেরে গেল। এখানে পাপনকে অবিলম্বে আসলে সাসপেন্ড করা উচিত এবং পাপন সহ এই গ্রুপটাকে, বাংলাদেশের যে BCC একাদশ, এই টিম ম্যানেজমেন্টটা এখন বাদ দেওয়া উচিত। এরা দীর্ঘদিন ধরে এরা কিন্তু শিরোপা জয়ের জন্য কাজ করছে না,
এরা ব্যক্তিগতভাবে স্টেডিয়াম, তারপরে কোথায় কিভাবে তাদের পকেটে টাকা ভরা যায় সেটা, পাপনকে হিসাব যদি নিতে যায়, দুর্নীতি দমন অফিস যদি হিসাব নিতে যায়, দেখা যায় পাপন ক্রিকেটের নাম করে সরকারের কাছ থেকে বিদেশের কাছ থেকে অনেক অর্থ আয় করছে, কিন্তু ক্রিকেট টিমের যে কিছু ভালো খেলোয়াড় যে তৈরি করা দরকার সেই বিষয় কিন্তু আসে নাই, কারণ ভালো খেলোয়াড় এখনও আমাদের দেশে দেশে এখনও সাকিব, মাশরাফি, তামিম এদের দিকেই মুখ চাই। নতুন যে একটা টিম তৈরি করতে হবে সেটা, যেমন ভারতের কিন্তু 20 টিম আছে, একজন চলে গেলে আরেকজন দখল নেয়, একজন গেলে ভারতকে কিন্তু সহজে হারানো যায় না, বা অস্ট্রেলিয়াও সেরকম টিম আছে। আজকে আফগানিস্তানের মতন একটি দেশ যাদের কোনো স্টেডিয়াম নাই, যাদের কোনো স্বাধীনতা নাই, যারা অন্যের মাঠে খেলে, সেই আফগানিস্তানের প্লেয়ারদের কাছে বাংলাদেশের ক্রিকেট টিম হেরে যাওয়া এটা লজ্জাজনক। শান্তর মতো একজন বোলারকে, যার মাথায় তেমন বুদ্ধি নেই, তাকে তো অধিনায়কের দায়িত্ব তো দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরং বাংলাদেশের উচিত ছিল এমনভাবে খেলা যে যে টার্গেট, ওই বাংলাদেশ কিন্তু টার্গেট ফিল আপ করে আজকে সেমিফাইনালে খেলতে পারতো, সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে পারতো। এখন ফাইনালে খেলে শিরোপা জয়, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের মনসুবি দাঁড়িয়েছিল। বাংলাদেশের 18 কোটি জনগণের স্বপ্ন যে বাংলাদেশ ক্রিকেট থেকে শিরোপা অর্জন করবে, কিন্তু বিশ্বকাপ চলে যাচ্ছে, টি-20 বিশ্বকাপ চলে যাচ্ছে, এশিয়া কাপ বিশ্বকাপ চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ কবে শিরোপা অর্জন করবে? আজও কি বাংলাদেশের এখনও পিছিয়ে থাকা দরকার? টেস্টেও কিন্তু বাংলাদেশ পাচ্ছে না। আজ আমি এইসব বিষয় নিয়ে সব দুঃখের সাথে কথা বলছি যে আমাদের বাংলাদেশে নেগেটিভ চিন্তা বেশি করা হয়, পজিটিভ চিন্তা আমরা করি না। আমরা যদি একটু ভাবি, যেমন গতকালকের খেলাটা আরও সুন্দরভাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সুন্দরভাবে আফগানিস্তানকে হেরে সেমিফাইনালে খেলে ফাইনালে খেলার অর্জন করতে পারে, প্লাস শিরোপা অর্জন করতে পারত। টি-20 বিশ্বকাপে 105 রান, এটা লজ্জাজনক। 115 টার্গেট, 116 রান করার মতো বাংলাদেশের খেলোয়াড় আছে। বোলাররা বোলারদের দায়িত্ব পালন করছে, স্পিনার খেলতেছে, ভালো ব্যাটসম্যান খেলতেছে, কিন্তু দায়িত্ব নিতে পারছে না। কারণ শান্ত তো বোলার, শান্ত তো ওইভাবে এখনও ওই রকম তৈরি হয় নাই। এখানে দলের অধিনায়ক এমন কাউকে দেওয়া উচিত ছিল যে ম্যাচটা কীভাবে জেতা যায়। আফগানিস্তান কিন্তু হই উল্লাস করছে বাংলাদেশের মতো একটা টিমকে হারাছে, এরকম লজ্জাজনক আর কোথাও নাই। আর এর জন্য পাপনের অবিলম্বে, পাপন যদি সত্যিকার ভালো মানুষ হতো সাথে সাথে বরখাস্ত দিত, কিন্তু সে ক্ষমতা ছাড়তে চায় না। আমাদের যে ক্ষমতার কত লোক, যে 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 চেয়ারটায় বসে আজীবনের জন্য সে ওই চেয়ারটায় বসে থাকতে চায়। কারণ পাপন যেখানে বসে আছে সেখানে কোটি কোটি টাকা সে আয় করতেছে, খেলোয়াড়দের নাম করা, স্টেডিয়াম বানানোর নাম করা, নানান অর্থ সে কিন্তু চলে, এই জন্য পাপন ওই দায়িত্ব চায় না। কিন্তু অন্য দেশের টিম ম্যানেজমেন্টের যদি এই ধরনের হতো, সাথে সাথে কিন্তু বিসিসি একাদশের কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু পাপনকে অবিলম্বে এখন সাসপেন্ড করা উচিত, প্লাস বা পাপনকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আর প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে সাকিব আরও কয়েকজনের বেতন অফ করে দিয়েছে, এটা দরকার। বাংলাদেশ টিমের প্রতিটা খেলোয়াড়দের বেতন এখন বন্ধ রাখা উচিত, কারণ তারা কোটি কোটি টাকা আয় করতেছে, সাকিব কোটি কোটি টাকা আয় করতেছে, ব্যক্তিগত স্বার্থে খেলতেছে সাকিব, মাশরাফি ব্যক্তিগতভাবে খেলতেছে, দেশের জন্য, দেশের স্বার্থে তারা খেলতেছে না। আজকে মাশরাফি সাকিবকে এমপি ইলেকশনে দিয়ে তার অন্যদিকে টাকা আয় করতেছে। শেষে সাকিব এবং মাশরাফিকে বাংলাদেশের টিমে এখন না রাখাই ভালো। বাংলাদেশে কি নতুন প্লেয়ার নাই? আছে। বাংলাদেশে নতুন প্লেয়ারদের জায়গা তারা করে নিতে পারতেছে না, কারণ পুরান খেলোয়াড়রা যদি না সরে নতুনরা কিন্তু ঢোকার সুযোগ পায় না। এমনও বাংলাদেশে এমনও খেলোয়াড় আছে যে তারা সাকিব মাশরাফির চেয়ে ভালো কিছু করতে পারবে, তারা বাংলাদেশি শিরোপা পারবে। আর বিসিসি একাদশকে এখন মন ছবি দেখতে হবে যে শিরোপা অর্জন কিভাবে করা যায়। শিরোপা অর্জন করতে পারলেই তাহলে সম্ভব। আমাদের বাংলাদেশে যথেষ্ট সম্পদ আছে, কিন্তু আমরা সঠিক অর্থে বাংলাদেশের মানুষ ভালো কাজে ব্যবহার করি না। ধূমপান করব, নয় মাদক দ্রব্যর চিন্তা করব। যেমন ভারতে যদি
রেল যদি বাংলাদেশের ভিতর দিয়ে চলাচল করে, চোরাচালানকারীদের জন্য সবচেয়ে ভালো হয়ে যাবে এবং অবৈধ অনেক কিছু দেশের মধ্যে দেবে, এমনকি বাংলাদেশ বলতে গেলে অর্ধেক বিক্রি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ছে না। আমাদেরকে এখন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলেই জীবন বদলে যাবে। দেশকে সুন্দর পরিকল্পিতভাবে সাজাতে সমাজের প্রত্যেকটা লোকের দায়িত্ব, শুধু সরকারের একার না। এবং ক্রিকেট টিমকে আরও শক্তিশালী করতে এবং শিরোপা অর্জন করতে সেদিকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। বাংলাদেশ শিরোপা অর্জন করতে হবে। এই আফগানিস্তান হারিয়ে দিয়েছে, এখান থেকেও যদি আমাদের শিক্ষা লাভ যদি আমরা না করতে পারি, তাহলে আমরা জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সঠিক এবং ন্যায় এবং সত্যের পথে এবং পজিটিভ চিন্তা করতে হবে। এবং একজন ভালো মানুষের যে দায়িত্ব, সেটি আমাদের চিন্তা করে। ভালো মানুষ যদি আমরা হতে পারি, তাহলে আমাদের দেশ অটোমেটিক ভালো হবে। ভালো মানুষ ভালো দেশ, আর ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ। আমরা বিশ্বের দরবারে 10 জাতির এক জাতি হিসেবে এগোতে পারবো। এজন্য আমাদের দরকার ভালো মানুষ। আর ভালো মানুষের গুণাবলী হচ্ছে সব দিক থেকে সে ভালো থাকবে, সব দিক থেকে সে ভালো কাজ করবে, খারাপ কাজকে বর্জন করবে, নেগেটিভ চিন্তাকে বর্জন করবে এবং সত্য এবং ন্যায়ের পথে থাকবে, দেশের কল্যাণের জন্য কাজ করবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজি এগুলো কোনো চিন্তা ভাবনা করবে না। যেমন পুলিশকেও এখন নেগেটিভ চিন্তা ছেড়ে দিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। আমাদের দেশকে আরও এগিয়ে নিতে হলে একজন ভালো মানুষ দরকার, আর এই ভালো মানুষের লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে। আর ভালো মানুষ হতে পারলেই ভালো দেশ, ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ। যারা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি পুরোটাই দেখুন এবং কমেন্ট পাস করতে পারেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। আপনাদের প্রশ্নের উত্তর আমি দিব। যে যেখানেই থাকুন, যে দেশ থেকেই থাকুন, যে জেলাতে থেকে থাকুন, জেলাটা উল্লেখ করবেন। আর নতুন নতুন কিছু আমি আপনাদের সামনে আরও কিছু ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। ঢাকায় যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলের পরিবেশকে সুন্দর রাখতে আমরা শিক্ষিত সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে। ঢাকা শহরকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই মঙ্গল। এটা সরকারের একার দায়িত্ব না। আর যেখানে সেখানে ধূমপান করবেন না। যারা ধূমপান করে, সিগারেট খায় যেখানে সেখানে পাবলিক প্লেসে, তারা অশিক্ষিত এবং মূর্খের মতো কাজ করতে দেয়। তারা ভালো মানুষ না। কারণ সিগারেট যারা খায় তারা যদি ভালো মানুষ হতো, তারা যদি শিক্ষিত হতো, তাহলে এই ধরনের কাজ করতো না। কারণ ধূমপান, মাদক দ্রব্য সহ সকল তামাক জাতীয় দ্রব্যই হারাম। এই হারাম কাজকে আমাদের বর্জন করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখানেই থাকেন সবাইকে বলবো সুন্দর এবং ভালো মানুষ রূপে গড়ে তোলার চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন। খোদা হাফেজ।